সো হ্যালো এভরিওয়ান, সকলকে হরিণঘাটা স্টাডি সার্কেলে স্বাগত। আমরা আজ পদার্থের পরিমাপ এবং একক বিষয়ক যে চ্যাপ্টারটা আছে তারই দ্বিতীয় পার্ট করাবো। তো দেখো, প্রথম পার্টে আমরা ভৌত রাশি সম্পর্কে পড়েছিলাম, স্কেলার রাশি, ভেক্টর রাশি এগুলো জেনেছি, মৌলিক একক, লব্ধ একক এবং তার সাথে একক সম্পর্কে জেনেছিলাম, এবং বিভিন্ন যে ভৌত রাশি তাদের একক সম্পর্কে আমরা জেনেছিলাম। আজ আমরা তারই দ্বিতীয় পার্ট কমপ্লিট করাবো। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা ভৌত রাশির মাত্রা, প্রথমে ভৌত রাশির মাত্রা নিয়ে আলোচনা করব। তো মাত্রার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, দেখো প্রথমত তিনটি প্রাথমিক যে ভৌত রাশি আছে তাদের মাত্রা আমাদের জানতে হবে এবং তাদের মাত্রা থেকে অন্যান্য সকল ভৌত রাশির মাত্রা আমরা নির্ণয় করব। তো এখানে দেখো, প্রথমে আছে ভরের যে মাত্রা সেটা হলো এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভরের মাত্রা আমরা কি দ্বারা প্রকাশ করছি? এম দ্বারা প্রকাশ করছি। দৈর্ঘ্যের মাত্রা হলো এল দ্বারা প্রকাশ করা হয় এবং সময়ের মাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এটা হলো আমাদের প্রাথমিক মাত্রা। এবার দেখো, ক্ষেত্রফলের মাত্রা কি হবে? ক্ষেত্রফলের মাত্রা হয়ে যাবে, ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থটাও কিন্তু এক প্রকারের দৈর্ঘ্য, তাহলে এল ইন্টু এল হয়ে যাচ্ছে কি এল স্কোয়ার। অর্থাৎ ক্ষেত্রফল মানে হলো এল ইন্টু এল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থের মাত্রা সমান হয়ে যাবে এল স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, আয়তনের মাত্রা। আয়তনের মাত্রা আমরা কিভাবে বের করব? আয়তনের মাত্রা মানে কি? আয়তন মানে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ এল গুণ এল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে? এল কিউব হয়ে যাচ্ছে। তাহলে আয়তনের মাত্রা হয়ে যাবে এল কিউব। তারপর দেখো ঘনত্বের মাত্রা। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন। ঘনত্ব মানে ভর বাই আয়তন। এখন ভরের মাত্রা আমাদের কি হবে? ভরের মাত্রা হয়ে যায় দেখো এম, ভরের মাত্রা হয়ে যায় এম। আর আয়তন মানে কি বলছি? আয়তন মানে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ এল কিউব হয়ে যাবে। তাহলে আমাদের হয়ে যাবে কি এম এল এল টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাচ্ছে, এম ইন্টু এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। ঠিক আছে, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাবে ঘনত্বের মাত্রা। তারপর কি আছে? বেগের মাত্রা। বেগ মানে কি বলেছি আমরা? বেগ মানে হলো সরণ বাই সময়। বেগ মানে হলো সরণ বাই সময়। তো সরণের মাত্রা, সরণ মানে হলো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করাকে আমরা সরণ বলি। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট দূরত্ব মানে হলো সেটা এল হয়ে যাবে। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। এল বাই টি সময় দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে এটা কি হয়ে গেল? এল টি মাইনাস ওয়ান হয়ে গেল। এল টি মাইনাস ওয়ান হয়ে যাবে বেগের মাত্রা। তারপর কি আছে? ত্বরণের মাত্রা। আচ্ছা, ত্বরণ মানে হলো, ত্বরণ দেখো বেগ বাই সময়। ত্বরণ মানেটা কি? ত্বরণ মানে হলো বেগ পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। তো বেগ বৃদ্ধির হারকে যদি বলা হয় তাহলে সেটা ত্বরণ বলি, আর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। বেগের মাত্রা যা হবে মন্দনের মাত্রা কিন্তু একই হয়ে যাবে। ত্বরণ ত্বরণ সমান কি হয়? বেগ বাই সময়। তো বেগের মাত্রা আমরা এইমাত্র পেলাম এল টি মাইনাস ওয়ান। বেগের মাত্রা কি হয়? এল টি মাইনাস ওয়ান বাই সময়। সময়কে অর্থাৎ নিচে আমরা টি লিখব। এটাকে দেখো, আমরা যদি এল লিখলাম টি মাইনাস ওয়ান, আবার এই টিটা যখন উপরে উঠবে তখন টি মাইনাস ওয়ান হয়ে যাবে। কি হয়ে যাবে? এল মাইনাস ওয়ান হয়ে যায় মাইনাস টু, অর্থাৎ এল টি মাইনাস টু, অর্থাৎ টি এর পাওয়ারে হবে মাইনাস টু। এটা হয়ে গেল ত্বরণের মাত্রা। তাহলে ত্বরণ হলো এল টি মাইনাস টু, আর যদি বেগ বলা হয় তাহলে এল টি মাইনাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, এবার কি বলছে? বলের মাত্রা। বল মানে হলো, বল মানে কি? বল মানে হলো ভর ইন্টু ত্বরণ। বল মানে হলো বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের মাত্রা কি হয়? ভরের মাত্রা হলো এম এম, আর ত্বরণের মাত্রা হলো এল টি মাইনাস টু। তাহলে এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু হয়ে যাবে বলের মাত্রা। এম এল টি মাইনাস টু হয়ে যাবে বলের মাত্রা। তারপর দেখো, আচ্ছা এবার দেখো তোমাদের দৈর্ঘ্য পরিমাপ করতে খুব ছোট একক যে ইউজ করা হয় সেগুলো কি কি আছে এখানে আমরা আলোচনা করছি। দেখো, ফার্মিং। ফার্মিং মানে কি বলছে? আচ্ছা, ফার্মিং জিনিসটা কি? ফার্মিংটা হলো একটা একক। ফার্মিং হলো একটা একক, যেমন আমরা কিলোমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার এই যে বলি, দূরত্বের একক। ঠিক আছে, এটা একটা দূরত্বের একক। তো এটা কিসের পরিমাপ করা হয়? পরমাণুর কেন্দ্রের ব্যাস পরিমাপ করা হয়।
পরমাণুর কেন্দ্রের ব্যাস, একটা পরমাণু কত ক্ষুদ্র হয় সেটা আমরা তো খালি চোখে দেখতেই পাই না, সেই পরমাণুর ব্যাস আছে, সেই ব্যাস পরিমাপ করতে বলছে যে এই ফার্মিং ইউনিটটা ব্যবহার করা হয়। তাহলে খুব ছোট দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ফার্মিং দৈর্ঘ্যটা ব্যবহার করা হচ্ছে। আর এক ফার্মিং মানে হলো 10⁻⁻15 মিটার। এক ফার্মিং মানে কত? 10⁻⁻15 মিটার অথবা 10⁻⁻13 সেন্টিমিটার। আচ্ছা, এখানে তোমাদের অনেক সময় পরীক্ষায় কি হয়, এই যে মিটারের জায়গায় সেন্টিমিটার বা সেন্টিমিটারের জায়গায় মিটার যে কোনো কিছু দিতে পারে। তো তোমরা যদি একটা মনে রাখো আরেকটা অবশ্যই বের করে নিতে পারবে। যদি তোমরা মিটারে মনে রাখো যে 10⁻⁻15 মিটার, তাহলে অটোমেটিক্যালি আমরা সেখান থেকে 10⁻⁻13 সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটারে বের করে নিতে পারবো। কিভাবে একটু বলে দিই তোমাদের। দেখো, আমরা ছোটবেলায় কি শিখেছিলাম যে কিলো হেক্টর ডেকামি, মিটারের পরে কি হয়, কিলো হেক্টর ডেকামি, ডেসি তারপরে হলো সেন্টিমিটার, ডেসি সেন্টি মিলিমিটার, ঠিক আছে, মিলিমিটার। তো মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই তাহলে আমাদের কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হবে। মিটার থেকে যদি সেন্টিমিটারে যায় তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন এখানে মিটার আছে 10⁻⁻ কত আছে, -5 আছে। এর সাথে যদি আমরা 100 গুণ করি, 100 মানে কি 10 স্কোয়ার, 100 মানে আচ্ছা এখানে 15, 10⁻⁻15 আছে, ইন্টু যদি আমরা 10 স্কোয়ার করি তাহলে কি হবে, 10⁻⁻13 হয়ে যাবে। পাওয়ারগুলো যোগ হয়ে গেলে কি হবে, 13 থেকে 2 বিয়োগ করলে, 15 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 13, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি বলা হয় যে 10⁻⁻13 এটার মানেটা কি তোমরা জানো? 10⁻⁻13 মানেটা কি? 10⁻⁻13 মানে হলো 1/10⁻13, অর্থাৎ 1/1 পরে কটা শূন্য হবে, 13, তাই তো। 1 পরে 13টা শূন্য হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা শূন্য হবে। আর যদি বলা হয় যে 10⁻⁻15 যদি বলি তাহলে কত হবে, মাইনাস মানে নিচে হয়ে যাবে প্লাস, অর্থাৎ এখানে যদি বলা হয় 10⁻⁻15 তাহলে আমরা বলতে পারি এটাকে 1/10⁻15, এটা 15, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে 15। তাহলে এখানে দেখো নিচে কটা শূন্য হবে, 15টা শূন্য হবে। এর সাথে যদি আমরা 100 গুণ করি কত হবে, গুণ 100, ধরো গুণ তুমি 100 করছো, তাহলে কি হবে, দুটো শূন্য কেটে যাবে, দুটো শূন্য কেটে গেলে তাহলে 15 থেকে দুটো শূন্য কেটে গেলে আমাদের 13টা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারছি যে 1/10⁻13 সমান 10⁻⁻13। দেখো, এতগুলো হিসাব তোমাদের মনে রাখার প্রয়োজন নেই, তোমাদের আমি একটা সিম্পল হিসাব বলে দিচ্ছি। দেখো, ধরো আমাকে যদি এখানে যদি প্লাস দেওয়া থাকতো, ধরো আমার এখানে দেওয়া আছে 10⁻, শুধুমাত্র 15 মিটার আছে, তাহলে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে হয়ে যাবে 10⁻17 সেন্টিমিটার, ঠিক আছে। যদি নর্মাল মিটারে থাকে সেখান থেকে সেন্টিমিটারে নিচ্ছি, পাওয়ারগুলো যোগ আছে, তখন আমাদের কিন্তু দুটো শূন্য বেড়ে যাবে, কারণ মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাদের দুটো শূন্য বেড়ে যাচ্ছে, 100 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। কিন্তু যদি 10⁻⁻ থাকে, -15 মিটার থেকে যদি আমরা 10⁻⁻⁻ যাচ্ছি, তাই তো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু কমে যাবে, 2 কমে গেলে কত হবে, 10⁻13 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে। 15 থেকে 2 কমে যাবে, 15 থেকে হয়ে যাবে 13, আর যদি এখানে প্লাস থাকে তাহলে কিন্তু 2 বেড়ে যাবে, প্লাস থাকলে 2 বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এক ফার্মিং মানে হলো 10⁻⁻15 মিটার হলো, আর হলো পরমাণুর কেন্দ্রের ব্যাস পরিমাপ করতে এটি ব্যবহৃত হয়। এক্স ইউনিট, 1 এক্স ইউনিট বা 1 এক্স একক মানে হলো 10⁻13 মিটার, আগেরটা ছিল -15, এটা হয়ে গেল -13 মিটার। এক্স ইউনিট কিসে ব্যবহার করা হয়, এক্স রশ্মি এবং গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে, এক্স রশ্মি এবং গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে এক্স একক ব্যবহার করে। অ্যামস্ট্রং, আচ্ছা দেখো, অ্যামস্ট্রং কিসের ব্যবহার করা হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে অ্যামস্ট্রং ব্যবহার করা হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে। আর 1 অ্যামস্ট্রং মানে হলো 10⁻10 মিটার, চিহ্নটা এখানে হবে না, চিহ্নটা এর মাথায় হয়ে যাবে, ঠিক আছে। অ্যামস্ট্রং চিহ্ন হলো এ দিয়ে মাথায় এরকম একটা শূন্য মতো থাকে। 1 অ্যামস্ট্রং মানে হলো 10⁻10 মিটার, 10⁻10 মিটার, যেটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহৃত হয়।
এরপর আছে 1 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে হলো 10⁻⁻19 মিটার, সরি -9 মিটার, 10⁻⁻9 মিটার। ন্যানোমিটার হলো বিভিন্ন যে ন্যানো পার্টিকেল, ছোট ছোট যে ক্ষুদ্র পার্টিকেল থাকে, কণা থাকে, সেই কণাগুলোর মধ্যে যে দূরত্ব সেগুলো পরিমাপ করতে সাধারণত ন্যানোমিটার ব্যবহার করা হয়। তারপর আছে মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে হলো 10⁻⁻6 মিটার, 10⁻⁻6 মিটার। এটা হলো আণুবীক্ষণিক যন্ত্রে যেসব বস্তু দেখা যায়, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন আমরা কিন্তু এই মাইক্রোমিটার ব্যবহার করে থাকি। মাইক্রোমিটার এগুলো দেখো, এগুলো হলো ইউনিট, এগুলো হলো একক, ঠিক আছে। তো এখানে তোমাদের যদি বলা হয় যে সব থেকে ছোট একক কোনটা হলো, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম একক কোনটা হলো, মাইনাস যত বড় হবে সেই সংখ্যাটা কিন্তু তত ছোট হবে, মাইনাস যত বড় হবে সংখ্যাটা তত ছোট হবে। তাহলে সব থেকে ছোট হলো এই যে ফার্মিং দেখছো, এই ফার্মিং ইউনিটটা। তাহলে এক ফার্মিং মানে কত, 10⁻⁻15 মিটার, এক ফার্মিং মানে 10⁻⁻15 মিটার। আর এক এক্স ইউনিট মানে হলো 10⁻⁻13 মিটার। আর যদি বলা হয় এক অ্যামস্ট্রং, এক অ্যামস্ট্রং মানে কত, 10⁻⁻10 মিটার। এক ন্যানোমিটার মানে হলো 10⁻⁻9 মিটার। আর হলো এক মাইক্রোমিটার মানে হলো 10⁻⁻6 মিটার। বোঝা গেল? এটা অবশ্যই মুখস্থ করে নেবে। মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, আর আছে কি পিকোমিটার, ঠিক আছে। তো এখানে এগুলোকে আমরা কিভাবে বুঝবো, দেখো আমরা ছোটবেলায় শিখেছিলাম যে কিলো, হেক্টর, ডেকামি। কিলো, কিলো মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, কিলো, হেক্টর, ডেকামি, ডেসি, সেন্টি, মিলিমিটার, ঠিক আছে, মিলিমিটার। তো এখানে আমাদের যে মিটার আছে সেই মিটারকে যদি আমরা 1 মিটার ধরি, তাহলে 1 মিটার মানে কত ডেসিমিটার। 1 মিটার মানে যদি মিটার থেকে আমরা ডান দিকে যাই, ডান দিকে গেলে আমাদের 10 দিয়ে গুণ হয়ে যাবে। আর যদি আমরা মিটার থেকে সেন্টিমিটারে যাই তাহলে আমাদের 100 দিয়ে গুণ হবে। আর যদি মিটার থেকে আমরা মিলিমিটারে যাই তাহলে কি হবে, গুণ 1000 হয়ে যাবে, গুণ 1000। উল্টো দিকে যদি আমরা করি, দেখো মিটার থেকে যদি তোমরা ডেকামিটারে যাও, মিটার থেকে যদি ডেকামিটারে যাও তাহলে কি হবে, ভাগ 10। আবার হেক্টোমিটারে গেলে ভাগ 100। আর যদি কিলোমিটারে যাও তাহলে হয়ে যাবে ভাগ 1000, ভাগ হয়ে যাবে 1000, ঠিক আছে। আর এই যে কিলো, হেক্টর, ডেকামি, ডেসি, সেন্টি, মিলি আমরা বলছি, এর মধ্যে সবচেয়ে বড় একক কোনটা হবে, বড় একক কিন্তু এই কিলোমিটার হয়ে যাবে। আর সবচেয়ে ছোট একক কি হচ্ছে, এখানে কিন্তু মিলিমিটারটা সবচেয়ে ছোট একক। এখন এখানে দেখো ডেসিমিটার বলছে যে 10⁻⁻1 অংশ, আর সেন্টিমিটার 10⁻⁻2 অংশ। এটা ঠিক কি বোঝাতে চাইছে আমি একটু বলে দিই তোমাদের। দেখো এখানে যদি আমরা মিটার, ধরো ডেসিমিটার থেকে আমরা মিটারে যাব, সেন্টিমিটার থেকে মিটারে যাব, মিলিমিটার থেকে মিটারে যাব, তাহলে কি হবে, আমরা বলেছি মিটার থেকে ডেসিমিটারে গেলে যেমন ভাগ গুণ হয়ে যাচ্ছে, কিন্তু উল্টো দিকে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো সেন্টিমিটার, ডেসিমিটার থেকে যদি আমরা মিটারে যাই তাহলে 10 দিয়ে ভাগ হবে। 10 দিয়ে ভাগ মানে কি, ধরো 1কে আমরা 10 দিয়ে ভাগ করলে কি হবে, 10⁻⁻1 হয়ে যাচ্ছে। তো তাহলে 1 মিটার মানে হলো 10⁻⁻1 হয়ে যাচ্ছে এক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে কি হবে, 10⁻⁻2, 10⁻⁻2 মানে কি 1/10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত, 1/100, 1/100। অর্থাৎ কি, সেন্টিমিটার থেকে যদি মিটারে যাই তাহলে 100 দিয়ে ভাগ হবে, আর যদি মিলিমিটার থেকে আমরা যদি মিটারে যাই তাহলে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে। তো সেই হিসেবেই দেখো এগুলো লেখা আছে, দেখো ডেসিমিটারে যদি আমরা যাই, ডেসিমিটার থেকে মিটারে গেলে 10⁻⁻1, 10⁻⁻2, তোমাদের এইভাবে মনে রাখতে হবে না, তোমরা জাস্ট যে মাইক্রোমিটার মানে কত, 10⁻⁻6 মিটার, 10⁻6 মিটার। ন্যানোমিটার মানে কত, 10⁻⁻9 মিটার, এটা মনে রাখবে। আর পিকোমিটার মানে হলো 10⁻⁻12 মিটার, ঠিক আছে। আর এদিকে যদি আমরা উল্টো দিকে দেখি যে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, অর্থাৎ দেখো এখানে মিটার থেকে আমরা ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে
দেখো গুণিতক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেকামিটার মানে কি, ডেকামিটার মানে হলো আমরা যদি মিটার থেকে ডেকামিটারে যাই তাহলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, আর মিটার থেকে হেক্টোমিটারে হলে 100 দিয়ে গুণ, আর যদি কিলোমিটারে যায় 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আর যদি মেগামিটার বলা হয় তার মানে কি 10⁶ 6 গুণ, গিগামিটার মানে হলো 9 গুণ, আর টেরামিটার মানে হলো 12 গুণ। টেরামিটার 12 গুণ, গিগামিটার হয়ে যাবে 9 গুণ, আর মেগামিটার হয়ে যাবে 6 গুণ, ঠিক আছে। পরের পার্টটা দেখি আমরা। দেখো আমরা খুব ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য ইউনিটগুলো দেখলাম, এবার আমাদের বলছে খুব বড় যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা কোন ইউনিট ব্যবহার করতে পারি। প্রথমে আছে কি আলোকবর্ষ। আলোকবর্ষ মানে কি, এক আলোকবর্ষ বলতে আমরা কি বুঝি, যে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 আলোকবর্ষ বলি। 1 বছরে আলো শূন্য মাধ্যমে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা আলোকবর্ষ বলি। তাহলে সেটা নিশ্চয়ই অনেক বিশাল একটা দৈর্ঘ্য হয়ে যাবে। তুমি ভাবো 1 বছরে যদি আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করছে, 1 আলোকবর্ষের মান কত, 9.46 × 10⁻15 মিটার, বা 9.46 × 10⁻12 কিলোমিটার। দেখো মিটার থেকে যদি আমরা কিলোমিটারে বা কিলোমিটার থেকে যদি মিটারে যাই তাহলে কি হবে, 1000 দিয়ে, আমাদের কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। 1000 মানে কটা শূন্য, 3টে শূন্য। তাহলে কিলোমিটার থেকে যদি মিটারে যাও 3টে শূন্য কিন্তু বেড়ে যাবে। এখানে দেখো 12 আছে, 3টে শূন্য বেড়ে গেলে এখানে হয়ে যাবে 15। তাহলে 1 আলোকবর্ষ মানে হলো 9.46 × 10⁻15 মিটার, বা 9.46 × 10⁻12 কিলোমিটার। তারপর দেখো 1 জ্যোতির্বিদ্যার একক। জ্যোতির্বিদ্যার একক মানে হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তার মান কত আছে, 1.1496 × 10⁻11 মিটার, 1.496 × 10⁻11 মিটার। বা এখানে দেখো আসন্ন মানে যদি আমরা বলি তাহলে কি হচ্ছে, 1.5 × 10⁻11 মিটার। এই যে 496কে আবার 1.5ও কিন্তু লেখা যায়। তো তোমাদের যেমন অপশান থাকবে সেই হিসাবে তোমাদের কিন্তু মানটাকে লিখতে হবে, সেই হিসাবে তোমাদের মানটা বসাতে হবে, দেখতে হবে যে কোনটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট গেল। তারপর হলো পারসেক। পারসেকটার 1 পারসেক মানে হলো 3.26 আলোকবর্ষ। তার মানে কি হচ্ছে, এটা কিন্তু আলোকবর্ষ থেকেও একটা বড় ইউনিট, সব থেকে বড় ইউনিট কিন্তু এই পারসেক। পারসেক হলো সবচেয়ে বড় ইউনিট, ঠিক আছে। 1 পারসেক মানে হলো 3.26 আলোকবর্ষ। 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। আবার 3.26 আলোকবর্ষ মানেই হলো 30.83 × 10⁻15 মিটার। তাহলে 1 পারসেক মানে কত মিটার যদি আসে পরীক্ষায়, তাহলে আমাদের লিখতে হবে 30.83 × 10⁻15 মিটার। এটাকে এভাবেও লেখা যায় যে 3.083 × 10⁻16 মিটার। দেখো এদিকে যদি একটা ঘর দশমিক চলে আসে তাহলে আমাদের এখানে পাওয়ারে কিন্তু 1 বেড়ে যাবে, পাওয়ারে কিন্তু 1 বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে 30.83 × 10⁻15 মিটারও বলতে পারি, অথবা 3.083 × 10⁻16 মিটারও বলতে পারি। মুখস্থ করে নেবে অবশ্যই। এবার বলছে কি আলোকবর্ষ কাকে বলে। আলোকবর্ষ মানে হলো শূন্য মাধ্যমে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 আলোকবর্ষ বলি। এই আলোকবর্ষের মান কত, যে 9.46 × 10⁻12 কিলোমিটার হয়ে যাবে, বা 10⁻15 মিটার হয়ে যাবে। আর আলোকবর্ষ অবশ্যই একটা দৈর্ঘ্যের একক। বিভিন্ন পরীক্ষায় তোমাদের কিন্তু এই প্রশ্নটা আসে যে আলোকবর্ষ কিসের একক, অবশ্যই সেটা দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য পরিমাপের একক। এরপর দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা জ্যোতির্বিদ্যার একক। পৃথিবী ও সূর্যের গড় দূরত্বকে আমরা বলছি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পৃথিবী এবং সূর্য তার মধ্যে যে গড় দূরত্ব সেটাকে আমরা বলছি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা জ্যোতির্বিদ্যার একক। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত, 1.496 × 10⁸ কিলোমিটার, বা 1.496 × 10⁻11 মিটার। তো দেখো কিলোমিটার থেকে আমরা কিসে যাচ্ছি, মিটারে যাচ্ছি, তাহলে আমাদের কিন্তু 1000 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তার মানে 3টে শূন্য বাড়ছে, সেক্ষেত্রে 8টা হয়ে যাচ্ছে 11। তাহলে 1.496 × 10⁸ কিলোমিটার। তারপর আসছি পারসেক। পারসেক কি বলেছি, পারসেক হলো দূরত্ব মাপার সবচেয়ে বড় একক। ডিস্টেন্স
বা দূরত্ব মাপার সবচেয়ে বড় একক হলো পারসেক। 1 পারসেক সমান কত হয়? 3.1 ইন্টু 10⁻16 মিটার। 3.1 ইন্টু 10⁻16 মিটার, বা সেটাকে আমরা বলতে পারি যে 3.26 আলোকবর্ষ, 3.26 আলোকবর্ষ। এখানে দেখো 3.1 লিখেছি, কিন্তু আগের এখানে কি লেখা ছিল? দেখো এখানে ছিল 3.083। তো দুটো কিন্তু আলাদা কিছুই নয়। এখানে আমরা যদি এক ঘর দশমিকের পরে 1 দশমিক ঘর পর্যন্ত যদি নিই, তাহলে আসন্ন মানে আমাদের কিন্তু, যেহেতু এটা 5-এর বড়, 5 বা 5-এর বড় হলে তার আগের যে সংখ্যাটা সেটা 1 বেড়ে যায়, অর্থাৎ 3.1 আমরা লিখতে পারি ইন্টু 10⁻16 মিটার লিখতে পারি। এটাকে একই ব্যাপার, দুটোই কিন্তু একই ব্যাপার, ঠিক আছে? ওকে, পারসেক হয়ে গেল। এবার দেখো ভর পরিমাপ করতে আমরা কি কি ইউনিট ব্যবহার করি ভর পরিমাপ করতে? প্রথমত কুইন্টাল। 1 কুইন্টাল মানে হলো 100 কেজি। 1 কুইন্টাল মানে কত কেজি? 100 কেজি। 1 মেট্রিক টন মানে হলো 1000 কেজি। 1 মেট্রিক টন বা 1000 কেজি। 1 মেট্রিক টনকে আমরা 1 টনও বলতে পারি, একই ব্যাপার, ঠিক আছে? আর 1 পারমাণবিক ভর একক মানে হলো অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, এই পারমাণবিক ভর একককে ইংলিশে বলছে অ্যাটমিক মাস ইউনিট। আবার এটাকে 1 ডাল্টনও বলা যায়, 1 ডাল্টনও কিন্তু বলা যায়। এর মান কত? 1.66 ইন্টু 10⁻27 কেজি। 1.66 ইন্টু 10⁻27 কেজি হয়ে যাবে। পরের প্রশ্ন দেখি আমরা। দেখো বলছে বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, আর বস্তুর ওজন বা সেটাকে আমরা ভারও বলতে পারি। তাহলে ভর আর ভার কিন্তু আলাদা, ভার মানে হলো ওজন আর ভর আলাদা। তাহলে বস্তুর ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, আর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। এটা পড়ে নেবে। আর একটা জিনিস, বস্তুর ভর কিন্তু কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ তুমি কোনো একটা বস্তুকে যদি পৃথিবী বা পৃথিবীর বাইরে যে কোনো জায়গায় নিয়ে যাও না কেন, তার কিন্তু ভরের কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু অভিকর্ষ ত্বরণ যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, তার জন্য আমাদের যে ওজন থাকে, ওজনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যেমন আমরা যদি কোনো একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠে যা ওজন হয়, সেটাকে যদি চাঁদে নিয়ে যায়, সেক্ষেত্রে বস্তুটার ওজন কিন্তু কমে যায়। যেমন আমরা যদি বলি কোনো একটা বস্তুর এখানে যদি আমাদের পৃথিবী পৃষ্ঠে যদি 36 কেজি হয়, তাহলে আমরা বলি যে সেটার চাঁদে হয়ে যায় তার 1/6 ভাগ। 1/6 ভাগ মানে সেখানে 6 কেজি হয়ে যাবে। এখানে আছে 36 কেজি, ওখানে হয়ে যাবে 6 কেজি। কিন্তু বস্তুর ভর মানে হলো কোনো একটা বস্তুর মধ্যে যতটুকু পদার্থ রয়েছে সেটা হয়ে যাবে বস্তুর ভর। তাহলে বস্তুর ভর কিন্তু কোথাও আলাদা হবে না, সব জায়গায় সেম হবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কি বলছে। ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত রাখা হয়? এটা দেখো একটা ওজন বাক্স, এগুলো সাধারণত ল্যাবে দেখা যায়। তো সেখানে যে বাটখারাগুলো আছে সেগুলো 5:2:2:1 অনুপাতে রাখা হয়। 5:2:2:1 অনুপাতে রাখা হয়। দেখো কেন রাখা হয়, আমি তোমাদের যদি একটা বেসিক আইডিয়া দিই। আমি বলছি যে ধরো আমাদের 1 গ্রামের কোনো একটা বস্তুকে আমি 1 গ্রাম মাপবো, তাহলে 1 গ্রাম আমাদের বাটখারাগুলো কত কত আছে? ধরো একটা আছে 5 গ্রাম, একটা আছে 2 গ্রামের, আরেকটা আছে 2 গ্রামের, আরেকটা আছে 1 গ্রামের, ঠিক আছে? ধরো এটা 5 গ্রাম, এটা 2 গ্রাম, এটা 2 গ্রাম, এটা 1 গ্রাম, এরকম আছে। এখন আমাকে যদি 1 গ্রাম বলা হয়, তাহলে আমি কি করব? 1 গ্রামের একটা জাস্ট এই যে এটা দিয়ে আমি মেপে নেব, হয়ে যাবে। 2 গ্রাম বললে এটা দিয়ে মাপবো। যদি 3 গ্রাম হয় তখন কি করব? তখন কিন্তু এই যে 2 গ্রাম নেব আর 1 গ্রাম নেব, 3 গ্রাম হয়ে যাবে। যদি 4 গ্রাম বলে তাহলে কি করব? তাহলে 2 গ্রাম আর 2 গ্রাম 4 গ্রাম হয়ে যাবে। 5 গ্রাম বললে আমরা 5 গ্রাম নেব ডাইরেক্ট। 6 গ্রাম বললে কি করতে পারি আমরা? 5 গ্রাম নিলাম, তার সাথে 1 গ্রামটা নিলাম, তাহলে 5 গ্রামের বাটখারাটা নিলাম, তার সাথে 1 গ্রামের বাটখারাটা নিলাম, 6 হলো। এবার যদি 7 গ্রাম বলে, তাহলে 5 গ্রাম তার সাথে 2 গ্রাম, 5 2 7, 7 গ্রাম হয়ে যাচ্ছে আমার মাপ। যদি 8 গ্রাম বলে, তাহলে 5 2 আর 1 গ্রাম নিলাম, 5 2 7 আর 1 গ্রাম, তার মানে কত হচ্ছে? 8 গ্রাম। যদি 9 গ্রাম বলে, তাহলে 5 2 2, 5 4 9 গ্রাম হয়ে যাবে।
আবার 10 গ্রাম করলে আমরা যদি সবগুলো নিয়ে নিই তাহলে 10 গ্রাম হয়ে যাচ্ছে, বা দুটো যদি আমরা 5 গ্রাম নিই সেক্ষেত্রেও কিন্তু 10 গ্রাম হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে এই যে রেশিওটা রাখছে যে 5:2:2:1 অনুপাতে ওজন বাক্সতে যে রাখছে, এটা ধরো 5 গ্রাম 2 গ্রাম 2 গ্রাম 1 গ্রাম, বা 5 কেজি 2 কেজি 2 কেজি 1 কেজি, বা 5 মিলিগ্রাম 2 মিলিগ্রাম 2 মিলিগ্রাম 1 মিলিগ্রাম, এটা রাখার কিন্তু কারণ হলো এটা যে আমরা কি করতে পারি 1 গ্রাম থেকে 210 গ্রাম পর্যন্ত এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো ভর পরিমাপ করতে পারি। 1 গ্রাম থেকে 210 গ্রাম বা 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রামের যে কোনো ভর আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো, সোনা ও হীরের ভর পরিমাপ করতে আমরা কোন একক ব্যবহার করি? সোনা বা হীরের ভর পরিমাপ করতে আমরা ক্যারাট ইউনিট ইউজ করি, ক্যারাট, ঠিক আছে। আর 1 ক্যারাট মানে কত? 1 ক্যারাট মানে কিন্তু 200 মিলিগ্রাম বা 0.2 গ্রাম, 0.2 গ্রাম বা 200 মিলিগ্রাম। আর এখানে দেখো র্যান্ডম একটা প্রশ্ন নিয়েছে যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি, জলের ঘনত্ব সবচেয়ে বেশি এবং আয়তন সবচেয়ে কম হয়। এইবার দেখো তোমাদের পরীক্ষায় যে পরিমাপক যে যন্ত্রগুলো সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এখানে কি আছে দেখো, অল্টিমিটার, অল্টিমিটারের সাহায্যে আমরা কি মাপি? অল্টিমিটারের সাহায্যে আমরা উচ্চতা মাপি, উচ্চতা মাপি। কোনো একটা পাহাড়ের উচ্চতা যদি বলি তাহলে আমরা সেটা অল্টিমিটারের সাহায্যে মাপবো, মানে অল্টিমিটার যন্ত্রের সাহায্যে। অ্যামমিটারের সাহায্যে কি মাপবো? অ্যামমিটারের সাহায্যে বৈদ্যুতিক প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট পরিমাপ করা হয়, কারেন্ট পরিমাপ করা হয় অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। তারপর আছে দেখো অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতিবেগ মাপা হয়, বাতাস যে গতিবেগে যাচ্ছে সেই গতিবেগ মাপার জন্য অ্যানিমোমিটার ইউজ করা হয়। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি করি? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর যে চাপ, বায়ুর চাপ পরিমাপ করা হয়। তো তোমরা জানো যে ব্যারোমিটারে যে পারদ ব্যবহার করা হয় সেই পারদের লেভেলটা আপ ডাউনের উপর ডিপেন্ড করে কিন্তু যে আমাদের আবহাওয়ার খবরগুলো দেওয়া হয়, ঠিক আছে। তো ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। তারপর আছে দেখো ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে এটা তাপ হয়ে যাবে, উচ্চ তাপ পরিমাপ করা হয়, উচ্চ তাপ পরিমাপ করা হয়। দেখো তাপ তাপ আর তাপমাত্রা কিন্তু আলাদা, তাপ আলাদা আর তাপমাত্রা আলাদা, আর তাপমাত্রাকে আমরা উষ্ণতাও বলি। তাহলে তাপ আলাদা আর তাপমাত্রা বা উষ্ণতা আলাদা। তাপমাত্রা আর উষ্ণতা এই দুটো কিন্তু একই, তাপমাত্রা বা উষ্ণতা। তো থার্মোমিটারের সাহায্যে আমরা বস্তুর উষ্ণতা মাপি বা তাপমাত্রা মাপি, কিন্তু এই যে ক্যালোরিমিটার দেওয়া আছে, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা শুধুমাত্র তাপ মাপি, বস্তুর তাপ মাপি। তারপর দেখো ক্রোনোমিটার, ক্রোনোমিটার কি আছে যে গ্রিনিচের সময় মাপক যন্ত্র, ক্রোনোমিটারের সাহায্যে গ্রিনিচের সময় মাপক যন্ত্র, আমরা বলি যে ক্রোনোলজিক্যালি অর্থাৎ এক এরা থেকে আরেক এরা, তো সেই ক্ষেত্রে সময় পরিমাপক যন্ত্র, এটা মনে রাখবে ক্রোনোমিটার। নেক্সট আছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র। তো ক্রেস্কোগ্রাফ যন্ত্রেও সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। এই যে ক্রেস্কোগ্রাফ যন্ত্র এটা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এই যন্ত্রটা আবিষ্কার করেছিলেন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র। এরপর আছে দেখো ডিকটাফোন, ডিকটাফোন, ডিকটাফোনের সাহায্যে প্রথমে কথা শুনে রেকর্ড করে তারপর টাইপ করে। প্রথমে আমি ধরো কথা বললাম, সেটা রেকর্ড করলো, রেকর্ড করার পরে সেটা কি হয়, সেটা টাইপ করে, এটা হয়ে যাবে ডিকটাফোন। তারপর আছে ডায়নামোমিটার, ডায়নামোমিটার বলছে বৈদ্যুতিক শক্তি পরিমাপক যন্ত্র, ডায়নামোমিটার যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয়। তো আমরা জানি যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে ডায়নামোকে কি হয়, ঘোরানো হয়, সেই ডায়নামো ঘুরে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, তাই না। তো সেখান থেকে ডায়নামোমিটার অর্থাৎ বিদ্যুৎ শক্তি পরিমাপক যন্ত্র। তাহলে কি কি শিখলাম? অল্টিমিটার, অল্টিমিটার হলো উচ্চতা পরিমাপ করে, অ্যামমিটার হলো বৈদ্যুতিক প্রবাহ মাত্রা বা কারেন্ট পরিমাপ করে। তারপর আছে অ্যানিমোমিটার হলো বাতাসের গতিবেগ পরিমাপ করে অ্যানিমোমিটার। ব্যারোমিটার হলো বায়ুর চাপ, ব্যারোমিটার হলো বায়ুর চাপ।
ক্যালোরিমিটারের সাহায্যে উচ্চ তাপমাত্রা নয় উচ্চ তাপ পরিমাপ করা হয়। আর ক্রোনোমিটার হলো গ্রিনিচের সময় পরিমাপক যন্ত্র। ক্রেস্কোগ্রাফ হলো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক। আর ডিকটাফোন হয়ে যাবে প্রথমে কথা শুনে রেকর্ড করে তারপরে সেটা টাইপ করে, ঠিক আছে। আর আছে কি ডায়নামোমিটার, ডায়নামোর সাহায্যে আমাদের বৈদ্যুতিক শক্তি মাপক যন্ত্র, শক্তি পরিমাপ করা হয়। তারপর দেখো এখানে কি আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাফ বা যেটাকে আমরা বলছি ইসিজি মানে হলো ইলেকট্রোকার্ডিওগ্রাফ, যার সাহায্যে হৃৎপিণ্ডের কম্পনের গ্রাফ অঙ্কনকারী যন্ত্র। অর্থাৎ আমরা দেখি যে হৃৎপিণ্ডের কম্পন এভাবে করে দেখা যায়, তো এটা হলো তোমাদের ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাফ, যেটার সাহায্যে হৃৎপিণ্ডের কম্পন পরিমাপ করা হয়। গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বৈদ্যুতিক কারেন্ট পরিমাপ করা হয়। আমরা পড়েছিলাম অ্যামমিটার যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক কারেন্ট পরিমাপ করা হয়, তো গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বৈদ্যুতিক কারেন্ট পরিমাপ করা হয়। এখানে কারেন্টের খুব কম পরিমাণে কারেন্ট থাকলে সেটাকেও কিন্তু এই গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু পরিমাপ করা যায়। এরপর দেখো এই হাইড্রো কথাটা কিন্তু জলের সাথে সম্পর্কযুক্ত। তো হাইড্রোমিটার হলো তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র। তরলের যে আপেক্ষিক ঘনত্ব, সে আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর আছে হাইড্রোফোন। হাইড্রো মানে জল বলেছিলাম, আর এখানে ফোন আছে, বলছে কি জলের তলায় শব্দ পরিমাপক যন্ত্র। জলের তলায় যদি কোনো শব্দ পাওয়া যায় সেই শব্দ পরিমাপ করার জন্য হাইড্রোফোন ব্যবহার করা হয়। হলো, তারপর আছে দেখো হাইগ্রোমিটার। এগুলো ছিল হাইড্রো, এটা কিন্তু হাইগ্রো, হাইগ্রো। তো হাইগ্রোমিটারের সাহায্যে বাতাসের যে আর্দ্রতা, সেই আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। এরপর কি আছে ইনকিউবেটর যন্ত্রের সাহায্যে কৃত্রিম ডিম ফোটানো হয়। অর্থাৎ মুরগি বা হাঁস আছে, সেই মুরগি বা হাঁসের ডিম ফোটানোর জন্য এটা একটা কৃত্রিম যন্ত্র, এটাকে বলা হচ্ছে ইনকিউবেটর। তারপর দেখো আছে যে ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। ল্যাক্টোমিটারের সাহায্যে যদি দুধের মধ্যে যে জল মেশানো হয়, কত পরিমাণ জল আছে সেটা কিন্তু এই ল্যাক্টোমিটারের সাহায্যে বোঝা যায়। তারপর আছে ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে ফার্স্ট আমরা বললাম ইসিজি, তাই না? ইসিজি মানে হলো ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তো এর সাহায্যে হৃৎপিণ্ডের কম্পনের যে গ্রাফ সেটা আমরা মাপতে পারি। গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে হলো বৈদ্যুতিক কারেন্ট পরিমাপ করা হয়। হাইড্রোমিটার হলো জলের আপেক্ষিক ঘনত্ব। হাইড্রোফোন মানে হলো জলের তলার শব্দ পরিমাপ করা হয়। আর হাইগ্রো যদি বলে তাহলে হলো আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়, বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা হিউমিডিটি সেটা পরিমাপ করা হয়। তারপর আছে ইনকিউবেটরের সাহায্যে কৃত্রিম ডিম ফোটানোর যন্ত্র, এটা কৃত্রিম ডিম ফোটানোর যন্ত্র। ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। ওকে, আর আছে কি ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। আর যদি বলে বায়ুর চাপ যদি বলে তাহলে কিন্তু ব্যারোমিটার হবে, আর গ্যাসের চাপ যদি বলে তাহলে হয়ে যাবে ম্যানোমিটার। নেক্সট দেখো মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা কি করি, ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার যন্ত্র। মাইক্রোস্কোপ মানে আমরা ওই অণুবীক্ষণ যন্ত্র বলি, যে অণুবীক্ষণ যন্ত্র সেটাকে বলছি যে ছোট জিনিসকে বড় করে দেখায়, সেটা হলো মাইক্রোস্কোপ। এরপরে কি আছে মাইক্রোফোন। আচ্ছা, মাইক্রোফোন যেমন এই যে আমি এখন ইউজ করছি, এটা কিন্তু একটা মাইক্রোফোন, ঠিক আছে। তো মাইক্রোফোনে কি হয়, শব্দ তরঙ্গকে বৈদ্যুৎ শক্তিতে পরিণত করে তারের সাহায্যে পরিবহন করে এবং পরে শব্দকে বেশি তীব্রতায় পরিবর্তন করে। দেখো মাইক্রোফোনে প্রথমত কি হয়, মাইক্রোফোনে যখন সিঙ্গাররা গান করে তখন মাইক্রোফোনে তাহলে তাদের মুখ থেকে যে সাউন্ডটা বেরোচ্ছে অর্থাৎ শব্দ শক্তিটা কি হচ্ছে, কারেন্টে অর্থাৎ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তারের মধ্যে দিয়ে যাচ্ছে।
তারপর কি হচ্ছে, সেটা একটা বক্সের মধ্যে আওয়াজটা হচ্ছে, তাহলে সেই পরে কি করে শব্দটাকে বেশি তীব্রতায় পরিবর্তন করে দেয়। ঠিক আছে, বেশি তীব্রতায় পরিবর্তন করে দেয়। তারপর আছে পেরিস্কোপ। পেরিস্কোপের সাহায্যে আমরা চোখের উচ্চতার থেকে বড় উচ্চ আড়ালের বাধার মধ্যে দিয়ে দেখার যন্ত্র বলছে। দেখো, সাধারণত সাবমেরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সাবমেরিনের ক্ষেত্রে কি হয়, তারা তো মানে যারা সাবমেরিনে থাকে তারা তো জলের নিচে থাকে, অনেক নিচে, কিন্তু ওপরে তারা দেখবে কি করে, তার জন্য কি করে তারা এই পেরিস্কোপ যন্ত্রটা ব্যবহার করে। তো কোনো একটা অবজেক্ট, ধরো জিনিসটা অনেকটা এরকম হয়, অনেকটা মোটামুটি ধরো এখানে কোনো একটা অবজেক্ট, এই অবজেক্টের যে প্রতিবিম্ব সেটা এখানে তৈরি হয়, ঠিক আছে। এখানে প্রতিবিম্বটা তৈরি হওয়ার পর এখানে একটা আয়না থাকে, এখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের প্রতিবিম্বটা এই আয়নাতে পড়ে, এই আয়না থেকে এই আয়নাতে পড়ে, দিয়ে এখানে যদি কেউ এখান থেকে দেখে, সে দর্শক এখান থেকে কিন্তু এই বস্তুটাকে দেখতে পাচ্ছে। তাহলে আমাদের চোখটা থাকছে এই এই লেভেলে, কিন্তু আমরা উপরের জিনিসটা, এর মাধ্যমে উপরের জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি। এই যে যন্ত্রটা, এটাকে বলা হয় পেরিস্কোপ। তারপর কি আছে দেখো, পাইরোমিটার। পাইরোমিটারের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র হলো পাইরোমিটার। যেমন বিভিন্ন যে চুল্লিগুলো আছে, সেই চুল্লির মধ্যে যে প্রচণ্ড হিট থাকে, সেই হিটের পরিমাপ করতে কিন্তু পাইরোমিটার ইউজ করা হয়, ঠিক আছে, ইলেকট্রিক চুল্লিগুলোতে ব্যবহার করা হয়। র্যাডার। র্যাডার হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ দ্বারা দিক নির্ণয়কারী যন্ত্র। তো র্যাডারের সাহায্যে কি হয়, র্যাডারের সাহায্যে যে কোনো যদি বিমান বা যুদ্ধ বিমান যদি যায়, সেই ক্ষেত্রে তাকে ডিটেক্ট করে। তো কিভাবে ডিটেক্ট করে, সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে দেয়, ঠিক আছে। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ ওর মধ্যে বাধা খেলে তখন বুঝতে পারে যে সেখানে সেই বস্তুটা রয়েছে, অর্থাৎ এখানে র্যাডার ইউজ করা হয়। তারপর আছে রেইন গজ। রেইন গজ মানে হলো বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র, অর্থাৎ কতটা বৃষ্টি হয়েছে, কত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে সেটা কত মিলিমিটার বৃষ্টি হয়েছে সেটা পরিমাপ করা হয়, ঠিক আছে। তাহলে কি কি পড়লাম এখানে, মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ মানেই হলো তোমার অনুবীক্ষণ যন্ত্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকে আমরা দেখতে সাহায্য করে। আর মাইক্রোফোন, যেটা শব্দ তরঙ্গকে বিদ্যুৎ শক্তিতে, এবং সেটা কি করে, সেটা আবার মানে সেই শব্দটাকে আরো বেশি তীব্রতায় পরিণত করতে সাহায্য করে। পেরিস্কোপের সাহায্যে কি বললাম, পেরিস্কোপের সাহায্যে আমাদের থেকে ধরো উপরে কোনো বস্তু আছে, সেটাকে যদি আমরা দেখতে চাই, সেটাকে আমরা দেখতে পারি পেরিস্কোপের সাহায্যে। পাইরোমিটার। পাইরোমিটার বললাম যে উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়, যেমন আমরা ইলেকট্রিক চুল্লিতে ব্যবহার করি পাইরোমিটার। র্যাডার। র্যাডারের সাহায্যে বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে দিক নির্ণয়কারী যে যন্ত্র, সেগুলোকে ডিটেক্ট করা হয়। রেইন গজের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়। হলো। তারপর দেখো আরো কিছু রয়েছে, যেমন রেকটিফায়ার। রেকটিফায়ারটা কি, রেকটিফায়ারের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী প্রবাহ করার যন্ত্র। তড়িৎ প্রবাহকে একমুখী করা হয়, এটার মানেটা কি, অর্থাৎ কারেন্টকে এসি থেকে ডিসিতে কনভার্ট করে রেকটিফায়ার। ডিসি মানে হলো ডাইরেক্ট কারেন্ট, এটার মানে হলো একমুখী, আর এসি মানে হলো অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তনীয়, ঠিক আছে। তো রেকটিফায়ারের সাহায্যে কি হয়, এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে, এটা মনে রাখবে। আর বাড়িতে আমরা যে ইনভার্টার ইউজ করি, সেই ইনভার্টারে কিন্তু তার উল্টো কাজটা হয়। ইনভার্টারে কি হয়, ডিসি কারেন্টটা এসি কারেন্টে পরিণত হয়। আমাদের বাড়ির যে যত কানেকশন থাকে, এগুলো সব কিন্তু এসিতে চলে, ঠিক আছে, এসি অল্টারনেটিং কারেন্টে চলে। তো সেই ক্ষেত্রে কি করে, ডিসি থেকে এসিতে রূপান্তরিত করে। আর রেকটিফায়ারে কি করে, এসি থেকে ডিসিতে রূপান্তরিত করে। হলো। পরেরটা কি আছে, স্যালিনোমিটার। স্যালিনোমিটার কি বলছে, যে লবণতার ঘনত্ব মাপক যন্ত্র। লবণতার ঘনত্ব মাপক যন্ত্র, ধরো যদি সমুদ্র থেকে কোনো জল নিয়ে আসে, সেই জলের মধ্যে কতটা লবণ আছে সেটা যদি পরিমাপ করতে যায়, তাহলে আমাদের লাগবে কি, স্যালিনোমিটার। নেক্সট আছে স্পিগমোম্যানোমিটার। সিসমোগ্রাফ আছে, সিসমোগ্রাফ, এটা সিসমোগ্রাফ ঠিক করে নেবে। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি হয়, ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কি করা হয়, দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্র।
অর্থাৎ ধরো আমরা এখানে রয়েছি, এখান থেকে যদি আমরা বলি যে সূর্য আমাদের থেকে কতটা অ্যাঙ্গেলে রয়েছে বা চাঁদ কতটা অ্যাঙ্গেলে আছে, তো সেটাকে আমরা কৌণিক দূরত্ব পরিমাপ করার জন্য এই সেক্সট্যান্ট যন্ত্রটা ইউজ করে থাকি। তারপরে আছে স্পিগমো ম্যানোমিটার। স্পিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু রক্তচাপ পরিমাপ করা হয়, রক্তচাপ পরিমাপ করা হয়। নেক্সট দেখো স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের সাহায্যে হার্ট ও ফুসফুসের শব্দ শোনার চিকিৎসাবিদ্যার যন্ত্র আমরা দেখি প্রত্যেক ডাক্তারের এই যে গলায় যে ঝুলিয়ে রাখে, ঠিক আছে, সে বুকের মধ্যে আমাদের চেক করে বা পিঠে টিঠে চেক করে, তো সেটা হলো এই স্টেথোস্কোপ যন্ত্র হলো। তারপরে দেখো থার্মোস্ট্যান্ড। থার্মোস্ট্যান্ড বলছে স্বয়ংক্রিয় এক যন্ত্র যা সর্বদাই তাপমাত্রা বজায় রাখে। তাহলে এই যে থার্মোস্ট্যান্ড বলছে, এটা কি হলো, এটা একটা মানে অটোমেটিক্যালি কাজ করে, ঠিক আছে। অটোমেটিক্যালি যখন কোনো একটা বস্তুতে কাজ করে, ধরো কোনো এক জায়গায় যদি হিট হয়ে যায় তাহলে কি হয়, সে অটোমেটিক সেন্স করে নেয়, সেন্স করে কি হয়, সে আবার ঠান্ডা হয়ে যায়, আবার ঠান্ডা হয়, আবার গরম হয়, যখন যেটা প্রয়োজন হয় অটোমেটিক্যালি কাজ করে। তাহলে এটা হলো থার্মোস্ট্যান্ড যন্ত্র, অর্থাৎ স্বয়ংক্রিয় এক যন্ত্র যা সর্বদা তাপমাত্রা বজায় রাখে। ভোল্টমিটার। ভোল্টমিটারের সাহায্যে হলো দুটি বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স পরিমাপ করা হয়, পোটেনশিয়াল ডিফারেন্স পরিমাপ করা হয়। আচ্ছা, আর অ্যামমিটারের সাহায্যে হলো কারেন্ট পরিমাপ করা হয়। ভোল্টমিটারের সাহায্যে হলো পোটেনশিয়াল ডিফারেন্স বা দুই প্রান্তের যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়। তারপর কি আছে উইনোমিটার। আচ্ছা, এটা ওয়াইনোমিটার হবে। ওয়াইনোমিটার মানে হলো মদের মধ্যে কতটুকু অ্যালকোহল আছে, মদের মধ্যে কতটুকু অ্যালকোহল আছে সেটা জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তো দেখো আজকে আমরা তোমাদের পদার্থের পরিমাপের একক সম্পর্কে পড়লাম। তো আগের আমাদের একটা ক্লাস ছিল, আজকে একটা ক্লাস ছিল, দুটো ক্লাস কমপ্লিট হলো। আর পরের ক্লাসে আমরা কি করব, তোমাদের এই পদার্থের একক ও পরিমাপের চ্যাপ্টারের যত এমসিকিউ টাইপ প্রশ্ন আছে, যেগুলো গ্রুপ ডি, এনটিপিসি বা তোমাদের পিএসসি, এসএসসি এক্সামে এসছে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওগুলো দেখবে, তারপরে আমাদের সেখানে অ্যান্সারগুলো তোমরা করার চেষ্টা করবে। তো আজকে এইটুখানি, সকলকে ধন্যবাদ।